আপনারা সবাই জানেন গতকাল ভোরের মৃতদেহ পাওয়া যায় বিদ্যুৎ মণ্ডল যুব ফেডারেশনের কর্মী, দক্ষিণ চব্বিশ পরগনায় বিষ্ণুপুরে সিপিআইএমের স্থানীয় নেতা, এরিয়া কমিটির সদস্য, তাকে খুন করা হয় নৃশংসভাবে। যেভাবে করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে, গুম করে খুন করা বা খুন করে গুম করা, পরে লাশ উদ্ধার হয়েছে। সে একজন সামাজিক কাজকর্ম করত, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আপনারা দেখেছেন যে লাস্ট ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এই রাউন্ডে এই প্রথম আমাদের দেশে, এই প্রথম অনেকগুলো প্যারামিটার্স, বিশেষত মহিলাদের ক্ষেত্রে তাদের রক্তাল্পতা, অপুষ্টি, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে সন্তান ধারণ, এগুলো আমাদের ন্যাশনাল অ্যাভারেজের থেকে রাজ্যের অবস্থা খারাপ হয়েছে। আগে কখনো ছিল না। সবসময় আমরা বলতাম বিমারু রাজ্য এইসব ব্যাপারে, হেলথ প্যারামিটার্স। এগিয়ে বাংলা মানে হচ্ছে এখন 71% মহিলা অপুষ্টিতে ভুগছেন, রক্তাল্পতায় ভুগছেন। দক্ষিণ দিনাজপুরের মতো কয়েকটি জেলা, যেখানে 80%। এর নানান কারণ আছে। কম বয়সে বিয়ে, বলা হচ্ছে কন্যাশ্রী, তারপরে ফেক কিছু ইউনেস্কোর নাম করে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, কিন্তু আদতে কি দেখছি? বৃক্ষ তো ফলেনও পরিচয়তে। ন্যাশনাল অ্যাভারেজের থেকে আমাদের অবস্থা খারাপ হয়েছে। বিদ্যুৎ মণ্ডল অল্প বয়সী মেয়েকে জোর করে তৃণমূল বিয়ে করাচ্ছে, তার প্রতিবাদ করেছিল, তাকে বাড়ি ছাড়াতে হয়। এগুলো আগে আমরা উত্তর ভারতের অন্যান্য রাজ্যে শুনতাম। এবং তারপরে সে যখন বাড়ি ছাড়া ফিরেছে, ঠিক আনিস খানের মতো খুন হয়ে যেত, তাকে খুন হতে হয়েছে। আমাদের রাজ্যের চিত্রটা কি সেটা বোঝা যাচ্ছে। বামফ্রন্টের সময় আমরা বলতাম যে ক্রমাগত ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, এইগুলোতে আমাদের কিরকম ইমপ্রুভ পারফরমেন্স হচ্ছে। আজকে গোটা দেশের মধ্যে কেরালা হচ্ছে 1 নম্বর, তার তুলনা চলে না। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটা হচ্ছে আমাদের দেশের প্যারাডক্স এরকম যে ইউরোপের এগিয়ে থাকা দেশগুলোর সঙ্গে কেরালার ইন্ডেক্স হচ্ছে কম্পারেবল। আর আমরা বলতাম এই বিমারু স্টেটগুলো হচ্ছে আমাদের এই সোমালিয়া, ইথিওপিয়া, সাব সাহারান কান্ট্রিজ, তাদের সঙ্গে কম্পারেবল। আর নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বলে দিলেন ইথিওপিয়ার সঙ্গে কেরলকে কম্পেয়ার করে দিলেন। এখন এই সার্ভে তো দেখা গেছে কেরলা কম্পারেবল নয়, ইটস এ সেপারেট স্টোরি অল টুগেদার। তামিলনাড়ু সর্বোচ্চ টপে, আর পশ্চিমবঙ্গ হচ্ছে ন্যাশনাল অ্যাভারেজ থেকে নিচে এবং তার প্রতিবেশী রাজ্যগুলো থেকে নিচে যাচ্ছে। আর এগুলো অনেক, আমি তার মধ্যে যাবো না। বিশেষজ্ঞরা আছেন, সমাজতত্ত্ববিদরা আছেন, মনোরোগ বিশেষজ্ঞরা আছেন, হেলথ অ্যাক্টিভিস্টরা আছে, তারা বলতে পারবে এগুলো অনেক কারণ আছে। তো মুদ্রা কারণ হচ্ছে রক্তাল্পতা তখনই হয় যখন খাদ্যে স্বল্পতা হয়। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, শৈলাবাস থেকে তিনি বলছেন পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে গেল, খাবো কি? পেট্রোল ডিজেলের দামের সঙ্গে কেন্দ্র সরকারের যেরকম এক্সাইজ আছে, ডিউটিজ আছে, এখন শেষকেও তো তার মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে, স্পেশাল ট্যাক্স করা হচ্ছে। আর তার সঙ্গে হচ্ছে রাজ্য সরকারের ট্যাক্স আছে। তিনি তার কোনো ভূমিকা নেই। জ্বালানি, গ্যাস, বলছে তেলের দাম এত, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, খাবে কি? ওটা কি তেল খাবো, গ্যাস খাবো? তো রান্নার তেল দাও,
প্রতিদিন বাড়ছে, রেকর্ড পরিমাণে দাম বেড়েছে। ভোজ্য তেল, খাদ্যশস্য, খাবার যখন দাম বাড়ে তখন বাড়ির যে মহিলা তার খাবার কমে যায় সবচেয়ে আগে। এটা হচ্ছে আমাদের সমাজ, এটা হচ্ছে আমাদের পরিবার, প্রত্যেকের বাড়িতে তাই। আর তাতে হচ্ছে তার যে ইনটেক কমে গেলে তার রক্তাল্পতা এবং অপুষ্টি, মায়ের অপুষ্টি, মায়ের রক্তাল্পতা যেরকম ম্যাটারনাল মর্টালিটি রেটকে বাড়িয়ে দিয়েছে, ক্রমাগত 34 বছর ধরে এটা কমাচ্ছিলাম আমরা, যেমন ইনফ্যান্ট মর্টালিটি কমেছিল, এই প্রথম ন্যাশনাল অ্যাভারেজ থেকে আমাদেরটা বেড়ে গেল। কে জবাবদিহি করবে? এটা হাসপাতালের নীল সাদা রঙের ব্যাপার না, এটা চিকিৎসার আগেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আর মায়ের যখন স্বাস্থ্য এরকম অবস্থা হয় তখন তার সন্তান, ছেলে মেয়েদের শারীরিক এবং মানসিক গ্রোথ সেটা ইম্পেয়ার্ড হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম, এই সরকার শুধু এই প্রজন্ম নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও অকেজ করার চেষ্টা করছে। আর সেখানে তার থেকে হচ্ছে অল্প বয়সে বিয়ে, এগুলো অনেক রিসার্চ হচ্ছে, এগুলো সব রিলেটেড। আমাদের রাজ্যে অন্যান্য রাজ্য থেকে, ইউপি, রাজস্থান, মধ্যপ্রদেশ, এগুলো থেকে অনেক ভালো অবস্থায় ছিলাম আমরা, এখন সেটা নেই। এটা অ্যালার্মিং হচ্ছে, এটা এখনই অ্যারেস্ট হওয়া উচিত। এটা 77 সালে বামফ্রন্ট সরকার আসার পরে, 80 সালে আমরা এটাকে নিয়ে যারা সোশ্যাল সায়েন্টিস্ট, যারা হেলথ অ্যাক্টিভিস্ট, যারা ডাক্তার, চিকিৎসক, যারা মেয়েদের অধিকারের কথা বলে, এই সবাইকে নিয়ে নানান রকমের কমিটি করে, আলোচনা করে, প্ল্যানিং বোর্ডে আলোচনা করে এগুলোকে ধাপে ধাপে, যেমন ইমিউনাইজেশন করা হয়েছিল, যেমন ইউনিভার্সাল পোলিওটা করা হয়েছিল, অনেক বাধাগুলোকে, যেমন পরিবার যে জনসংখ্যা কমানোর ব্যাপারে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং সমাজকে নিয়ে আজকে সেগুলো ব্যাক গিয়ারে হচ্ছে। আর যারা বলছে, আটকাচ্ছে, তাকে খুন করা হচ্ছে। এটাকে বলে কায়েমি স্বার্থ। সোশ্যাল ডেভেলপমেন্টের প্রসেসে যারা পেছন দিকে চাকাটা ঘোরাচ্ছে, তারাই হচ্ছে আবার রাজনীতির পেট্রোনেজ পাচ্ছে, এবং প্রতিবাদীরা খুন হচ্ছে। আনিস খানের যখন জাস্টিসে চাইছি আমরা, কালকেও রাজপথে ছাত্ররা নেমেছিল, যুবরা নেমেছিল, বলা হয়েছিল 15 দিন, 1 মাস, মানুষ ধৈর্য হারাচ্ছে, কথা আমি আগে বলেছিলাম। কোনো তদন্তই এগোচ্ছে না, কেনা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। ওখানে যে কর্মীরা প্রথম এগিয়ে এসছেন, প্রতিবাদ করেছেন, সংগঠিত করেছেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের জীবন সংশয় হচ্ছে। খুন করে দিয়ে, মিথ্যা মামলা করে দিয়ে, পুলিশের ভয় দেখিয়ে দিয়ে, বা মন্ত্রীদের হুঙ্কারে এই যে ইনসাফ, জাস্টিস, ন্যায়, তার যে পুকার, তার যে দাবি, সেটাকে দমানো যাবে না। আমরা দেখলাম তো হাইকোর্টের বিচারপতি, তিনি আগে বলেছিলেন যে কেউ কেউ এখানে আইন না করে লাইনে ব্যবস্থা করার চেষ্টা করছে, লোয়ার জুডিশিয়ারিকে এইভাবে তারা প্রভাবিত করেছে, যার জন্য আজকে বীরভূমের ক্ষেত্রে আমরা দেখলাম এই হাইকোর্ট, সে বলল পূর্ব বর্ধমানের জেলা জজ এর নিরিখে হবে। কিসের ইঙ্গিত? তাহলে পুলিশ প্রশাসন, কন্ট্রাক্টর, মানে এইসব লুটপাটের সিন্ডিকেট রাজ, রাজনৈতিক প্রশাসনের লোকজন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আর এমনকি লোয়ার জুডিশিয়ারি, বলতে খারাপ লাগছে, এই যে নেক্সাস, এর মধ্যে যারা একটু বয়স করে তারা জানবেন, 80-র দশকের গোড়ায় গোবিন্দ নিহালনির একটা সিনেমা এসেছিল আক্রোশ। সেখানে আদিবাসী পরিবার, তার প্রতি অন্যায় হয়েছে, কিন্তু এমন বিশ্বাসহীনতা যে জাস্টিসের জন্য যখন শহর থেকে উকিল যাচ্ছে, অন্যরা যাচ্ছে, অ্যাক্টিভিস্টরা যাচ্ছে, বলছে আমরা জাস্টিস দেব, তার জন্য লড়বো, সে বিশ্বাস করছে না।
কারণ এই নেক্সাসটা খুব সুন্দরভাবে সেই সিনেমায় দেখানো হয়েছিল, কীভাবে জঙ্গল সাফ যারা করছে আর ফরেস্ট ডিপার্টমেন্ট, উকিল, জজ, পুলিশ সব এক জায়গায়। জাস্টিস গাঙ্গুলির যে বয়ান, সেটা আমাদের রাজ্যে এবং আমাদের দেশের বিচার ব্যবস্থায় কোথায় আমরা যাচ্ছি সেটা দেখা যাচ্ছে। কেন রাস্তায় নেমে জাস্টিস চাইছি আমরা? এসএসসি পরীক্ষার্থীরা যারা সফল, যাদের চাকরি হওয়ার কথা শিক্ষকতায়, তারা এখনো লড়াই করছে। লাঠি মারা হয়েছে, হাসপাতালে পাঠানো হয়েছে, অসুস্থ হয়েছে, মারা গিয়েছে। আর অন্যদিকে একটার পর একটা জাজমেন্ট হচ্ছে, যেখানে প্রতিদিন শিক্ষক নিয়োগ, এমনও কেস এসছে যেখানে প্যানেল বাতিল হয়ে গেছে, তারপরে ইন্টারভিউ করেছে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, টাকা পয়সার লেনদেন হয়েছে। আর সেখানে যারা গিয়ে বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা করছে, ইনফ্লুয়েন্সিয়াল, পলিটিক্যাল, তিনি যারা বলেছেন রাজনীতিবিদ, বিখ্যাত আইনজীবী, আর তারপরে দেখা যাচ্ছে যে তিনি যখন রায় দিচ্ছেন একটার পর একটা, তখন সেটা আবার ডিভিশন বেঞ্চে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে নেক্সাসটা কোথায় যাচ্ছে আমি পরিষ্কার বলছি। এক সময় আমরা পার্লামেন্টে বলেছিলাম, আমি নিজে বলেছিলাম লোকসভায়, যখন সুপ্রিম কোর্ট বলেছিল লোয়ার কোর্টে ভিডিও রেকর্ডিং করতে হবে, আমরা বলেছিলাম সুপ্রিম কোর্ট হাইকোর্টেও করতে হবে। কারণ এমন নয় যে শুধু অন্যায়টা যদি হয়ে থাকে বা হচ্ছে সেটা লোয়ার কোর্টে। আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আসলে যখন দুর্নীতি গ্রাস করে, অব্যবস্থা গ্রাস করে, নৈরাজ্য গ্রাস করে, তখন সমস্ত ব্রাঞ্চেসগুলো তার প্রভাব পড়ে। শিক্ষাক্ষেত্রে যেটা হচ্ছে, স্বাস্থ্যক্ষেত্রে যেটা হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে যেটা হচ্ছে, রাজনীতির ক্ষেত্রে যেটা হচ্ছে, নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা অন্যত্র গ্রাস করবে না তা নয়, সেই উদাহরণটা এখানে দেখা যাচ্ছে। এই জন্য আমরা, আপনারা দেখেছেন আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, যারা যখন কেন্দ্র এবং রাজ্য সরকার ব্যর্থ হয়েছিল করোনা কালে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে, রেড ভলেন্টিয়ার্স রিলিফ নিয়ে, মেডিকেল রিলিফ নিয়ে তারা নেমে পড়েছিল, মানুষ সাহায্য হাতে এগিয়ে দিয়েছিলেন। দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছে। আজকে যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, সেখানে মানুষের অংশগ্রহণ, আসলে দক্ষিণপন্থার উত্থান মানে অর্থের বৈভব, মানে মাসেল পাওয়ার, মিডিয়া পাওয়ার, মানি পাওয়ার, মানে অন্যায়কে চালু রাখার জন্য ন্যায়ের ভাষ্যটাকে ব্ল্যাকআউট করা, বন্ধ করে দেওয়া। তাহলে এই যে সব এখন হঠাৎ করে ভাদু শেখের নাম আসছে, আনোয়ারের নাম আসছে, সৌম্য বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে, মানে ভাইপোজ। আমাদের ছোটবেলায় ছিল ফারপোজ, ব্রেড কোম্পানি ছিল, এখন হচ্ছে ভাইপোজ। আমি সব ভাইপোকে বলছি না, কিন্তু এই যে কারাপশনের যে ফাউন্টেন হেড, সেটা কেন মেনলাইন মিডিয়া আসে না? আর সেখানে বোঝানো যা হয় প্যানেল ডিসকাশনে, স্টুডিওতে বসে, যে করাপশন খায় না। এখন ক্লাবগুলোর মাথায় গিয়ে বসে যাচ্ছে টাকার জোরে। যাদের জেলে থাকার কথা, তারা শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন, এবং সেখানে দাঁড়িয়ে যে আমাদের সামাজিক সাংস্কৃতিক যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটা ব্যাহত হচ্ছে। সেখান থেকে কখনো তুমি সবচেয়ে কলুষিত লোকজন যদি মাথায় বসে, সেখানে দাঁড়িয়ে কখনো শ্রেষ্ঠত্ব দাবি করতে পারো না কোথা থেকে। এবং জবরদখল করা এগুলো, এই যে ব্যভিচার, এই যে অনাচার, তার বিরুদ্ধে someone must stand up and be counted। এটারই একটা রকম প্রয়াস হচ্ছে, সোশ্যাল মিডিয়া ড্রিভেন, ক্রিয়েটিভিটি ইনফিউজড, টেকনোলজি ড্রিভেন, এবং ইয়াঙ্গার জেনারেশনের মোটিভেশন, তাকে কাজে লাগিয়ে এবং তাদের কারেজকে কাজে লাগিয়ে, যেটা মিডিয়া যে কারেজ হারিয়েছিল, সেখানে অল্টারনেটিভ মিডিয়ার মারফতে আমরা এই যে সাম্রাজ্য গড়ে উঠেছে, সেটা শুধু পঞ্চায়েতে তা তো নয়, নিচু থেকে ওপর পর্যন্ত হয়।
যেহেতু তৃণমূল তা তো নয়, আজকে যাকে তৃণমূল বলছি কালকে দেখা যাবে সে বিজেপি হয়ে গেছে, এরকম অনেক উদাহরণ আছে। একটা জায়গাতে লুটপাট করে একটা জায়গায় যাচ্ছে, সেগুলোর আমরা তথ্যগুলো নিচ্ছি এবং আপনাদের সামনে হাজির করব, আপনাদের মারফতই করব। এবং ইতিমধ্যেই কয়েক হাজার ভলেন্টিয়ার্স তারা এনরোলমেন্ট হয়েছে একদিনে, ইতিমধ্যে কয়েকশো এন্ট্রি এসছে, তার মানে একেবারে খোলামকুচির মতো চারিদিকে ছড়িয়ে আছে এগুলো। সেগুলো আমি অ্যাজ প্রমিস আমরা কম্পাইল করে অথেন্টিকেট করে, অথেন্টিকেট করতে হয়, ভেরিফাইড করে আপনাদের সামনে হাজির করব। যেহেতু এখন ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলে কিছু নেই, আর naroda.com-এর পরে মোটামুটি ওই যে স্টিং অপারেশন বলে সেটাও তো বন্ধ হয়ে গেছে, কারণ লোকের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসে, করে কী লাভ, কোর্টের চক্করে পড়ে যাবে এবং এই দল ও দলে যাবে, আর এ সরকার ও সরকার তাকে সেফগার্ড করবে তার ইন্টারেস্টকে, কারাপ্টকে। সেজন্য মানুষকে আহ্বান জানাচ্ছি, এই তথ্য নিয়ে আমরা মানুষের সামনে হাজির হব, মানুষের তথ্য দেবেন আর সেগুলো নিয়ে আমরা মানুষের কাছেই যাব। কোয়েশ্চেন। এটা কি শুধু বীরভূমে? এটা কি শুধু আশিস বন্দ্যোপাধ্যায় মানে সৌম্য বন্দ্যোপাধ্যায় ভাই কাকা আর অনুব্রত যে চরাম চরাম নকুলদানা গুড় বাতাসা করে এইসব লোককে নেতা বানিয়েছে, তো ভোট লুট করেছে, তো ভয়ের বাতাবরণ তৈরি করেছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে, গ্রামের পর গ্রাম উজাড় করেছে, আর তারপর নিজের সাম্রাজ্য তৈরি করেছে। শুধু বীরভূমে? এটা আমাকে বলতেই হচ্ছে যে রামপুরহাটে প্রথমে ছুটে গেছিলাম, তার মানে রামপুরহাট শুধু নয়, রাম কা নাম হি বদনাম না করো, এরকম লক্ষণপুরও আছে, এরকম রসুলপুরও থাকতে পারে, রহিমপুরও থাকতে পারে, গোটা রাজ্য জুড়ে। এবং শুধু কি বাদানুবাদ, যারা বিরোধী পক্ষকে চরম চরম বলেছিল, এই যে মুখ্যমন্ত্রী বললেন, বলে গিয়ে পাহাড়ে গিয়ে মাথা ঠান্ডা করতে গেলেন, রাজ্যটাকে ঠান্ডা করলেন না, হঠাৎ করে তার মাথায় এলো অস্ত্র উদ্ধার করতে হবে, বোমা কারখানা উদ্ধার করতে হবে। কেন বললেন? কারণ তৃণমূল যে অস্ত্র সম্ভার, অস্ত্র কারখানা তৈরি করেছিল, যে এক্সপার্টিস তৈরি করেছে বিরোধীদের আটকানোর জন্য, যে বোমা মজুত করেছে বিরোধীদের মারার জন্য, এই পুরো নির্বাচনের পরে যেহেতু এটা মনে করেছিল লুটের শেষ পর্যায়ে, তার বখরা নিয়ে তো নিজের মধ্যে সেন্সাইড হচ্ছে। যতক্ষণ বিরোধীরা এবং সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে, কালীঘাট বসে মজা নিয়েছে, শুধু ভাগ ঠিক করে দিয়েছে ৭৫-২৫। আর যেই মুহূর্তে ওটা ২৫-৭৫-এর দ্বন্দ্ব হচ্ছে, ওই ভাগাভাগিটা ঠিক আর ওয়ার্কআউট হচ্ছে না, তখন তিনি পুলিশকে বলছেন উদ্ধার করো। তার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এবং তিনি জানতেন যে অস্ত্র মজুদ আছে, বোমা মজুদ আছে। প্রত্যেকটা নির্বাচনের পরে আমি বারবার বলেছি, পঞ্চায়েত, পুরসভা, সাধারণ নির্বাচনের পরে শিশু আহত হয়েছে, নিহত হয়েছে, মিডিয়া রিপোর্ট করেছে, কোথাও আস্তাকুড়ে, কোথাও পার্কের কোণে, কোথাও রাস্তার ধারে পড়ে রয়েছে আর বাচ্চারা মারা গিয়েছে, হাত উড়ে গিয়েছে, পা উড়ে গিয়েছে। এবং তৃণমূলের অসংখ্য কর্মী এই বোমা বানাতে গিয়ে, অনেক সময় বিরোধী অনেক কর্মী করেছে, আর বাড়ি ফেরার শর্ত হচ্ছে এটার মধ্যে যেতে হবে, তারা প্রাণ হারিয়েছে। সুতরাং এটা শুধু এখন আর বাদানুবাদে নেই, ওটাকে একটু অনুবাদ করতে হবে। এখন গুলি, গোলা, বোমা, বন্দুক, পিস্তল নিয়ে কাল নেমে লঙ্কা ভাগ, যেটা বলে লঙ্কা ভাগ, নিজেদের মধ্যে যখন হচ্ছে, মুখ্যমন্ত্রী সেফ সাইডে গিয়েছেন, কিন্তু সেম সাইডটা আটকাতে পারছেন না। বিজেপি আর ফ্যাক্ট, বিজেপি আর ফ্যাক্ট, ও তো গোটা দেশে ফেক নিউজ পেডল করে, তো ফ্যাক্ট এটাই। আপনারা রিপোর্ট করেছেন 56 इंची छाती, इज इट अ फैक्ट? कोई भी विश्व में कोई भी इंसान का 56 इंच का छाती होता है?
लेकिन आपको ऐसा फैक्ट फाइंडिंग का रिपोर्ट दिया कि आपने लिख दिया 56 इंच छाती। दिस इज हाउ फेक न्यूज इज बीइंग पेडेड। আমরা হাইকোর্টে জমা দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছি প্রথম দিন, আমাদের এফিডেভিটে আছে, কোর্টের অবজারভেশনে আছে এবং ফাইনাল কনক্লুশনে আছে, এবং সেটা এখনও ভ্যালিড। যারা আক্রান্ত, তারা আতঙ্কগ্রস্ত, তাদেরকে প্রোটেকশন দিতে হবে, তাহলে তারা নিজের কথা বলতে পারছে না। যেরকম আনিস খানের বাড়িতে, সেরকম রামপুরহাটে মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তারা জনগণের টাকা দিয়ে, সরকারের টাকা দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এবং বিজেপি কি ফ্যাক্ট ফাইন্ড করবে? বিজেপি তো প্রথমে উচিত ব্যাপামের ফ্যাক্টটা কি হয়েছে জানার কথা। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি লোক খুন হয়েছে, সাক্ষী খুন হয়েছে, অভিযোগকারী খুন হয়েছে, সাংবাদিক খুন হয়েছে, প্রমাণ লোপাট হয়েছে। এখানে যেটা এসএসসি বলছি, এখানে নিয়োগ এবং ভর্তির যে করাপশন এখন হাইকোর্ট বলছে প্রতিদিন, সেটা ব্যাপমে কয়েক বছর হয়েছে। তো বাংলায় ব্যাপক বলি আমরা, ওটা ব্যাপকটা ব্যাপক নয়, ওটা ওই অ্যাডমিশন টেস্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাডমিশন টেস্ট প্রফেশনাল ইনস্টিটিউশনে ব্যবসায়িক পরীক্ষা। RSS এর নেতৃত্ব ইনভলভ, চিফ মিনিস্টার অফিস ইনভলভ। আর ফ্যাক্ট যাদের কাছে ছিল, সে সাংবাদিককে খুন করেছে, সাক্ষীকে খুন করেছে, অভিযোগকারীকে খুন করেছে, 100 জনের মতো বেশি লোক খুন হয়েছে। তারা রামপুরহাটে গিয়ে ফ্যাক্ট বার করবে। সিবিআই এনকোয়ারি হয়েছে, কোনো তদন্ত হয়নি, কোনো অপরাধী শাস্তি পায়নি। এরকম আরও উদাহরণ আমি দিতে পারি। সুতরাং ওই ব্যাপারে মানে বিজেপি অ্যান্ড ফ্যাক্ট এ দুটো কাছাকাছি যায় না। আমরা বলেছি যা বলার, সোশ্যাল মিডিয়া ড্রিভেন, ক্রিয়েটিভিটি ইনফিউজড, এবং এটা কোনো ব্যবসায়িক কোম্পানিকে দিয়ে মিস কল নয়। দুবাই বেসড, সিঙ্গাপুর বেসড, করাচি বেসড কোনো কোম্পানিকে দিয়ে মিস কল দিয়ে মেম্বারশিপ করা নয়। এটা কোনো আইটি সেলের কাজ নয়, এটা কোনো আইপ্যাকের কাজ নয়। এটা হচ্ছে যারা রেড ভলেন্টিয়ার্স, যারা লেফট স্কোয়াড, যারা ডে টু ডে পলিটিক্সে হয়তো থাকে না, কিন্তু মানুষের কল্যাণে কাজ করে। কিন্তু যতই কল্যাণকামী কাজ করো না কেন, যখন দেখা যাচ্ছে লুটের রাজত্ব চলছে, মানুষের অধিকার কেনা হচ্ছে, রিলিফের টাকা দিয়ে বাড়ি তৈরি হচ্ছে, অথচ যার ঘর ভেঙেছে তার সারানোর টাকা নেই, বন্যা ত্রাণের টাকা লুট হয়েছে, চাল চুরি হয়েছে। আমরা আগে বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি, কোথাও কোথাও টাকা ফেরত এসছে, কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট যেমনটা চলছে তেমনটা চলছে, আর এইসব মসনদ তৈরি হয়েছে। সুতরাং এই যে এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু উই আর ট্রাইং টু ড্র ইউর অ্যাটেনশন। এটা পাড়ায় পাহারা নয়, এটা হচ্ছে পাহারাদার পাবলিক, দুটোর মধ্যে তফাৎ আছে। ইটস নট দ্যাট মোরাল পুলিশিং যেটা যোগী রাজত্ব হয়, RSS যেটা করে, কে কার সঙ্গে ভালোবেসেছে, কে কার সঙ্গে পার্কে গেছে, কে হচ্ছে তোমার গিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে গেছে, সেগুলোকে গিয়ে হামলা করে, তা তো করছি না আমরা। ইটস এ ভেরি প্যাসিভ কাইন্ড অফ থিং। দ্য ইনফরমেশন which was supposed to be passed to the customers, to the readers, to the audience, to the spectators by the mainland media, that they failed. আমি সোজা কথা বলছি, that they failed unfortunately. যেমন চেক দিয়ে মাস্ক করার চেষ্টা করা হয়েছে রামপুরহাটে সাক্ষীদেরকে, আক্রান্তদেরকে, তেমনি বড় বড় কর্পোরেট মিডিয়া হাউসকে ওরকম মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এত টাকা বিজ্ঞাপন দিচ্ছি, তাও তোমরা সরকারের বিরুদ্ধে কথা বলছো, তো কাউকে তো বলতে হবে। সুতরাং ইটস আ অল্টারনেটিভ মিডিয়া ড্রিভেন। সেখানে হচ্ছে পাহারায় পাবলিক, পাহারা দেওয়ার কথা পুলিশ। পুলিশ পাহারা দিচ্ছিল কাদেরকে? এই কারাপ্টদেরকে। নেক্সাস তৈরি হয়েছে, আগে বললাম, শেয়ারিং হচ্ছে, একটা পার্সেন্টেজ ভাগ হয়ে গেছে, সব পুলিশ নয়, একটা বড় অংশের ওপরতলার পুলিশ, তাই তো? সেটা বিজেপিতে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মেম্বার হতে পারে ভারতী ঘোষ, যে তৃণমূল এই কাজটা করেছে, আবার যার বিরুদ্ধে এই কাজটা করেছে সেও তৃণমূলে গিয়ে এমপি হয়ে যেতে পারে, মিথ্যা মামলা যাকে দিয়েছিল।
वसूली है, फिरौती है, लूट चल रहा है। ये सिर्फ बंगलों की बात नहीं है। इंसिडेंटली बंगलो वर्ड इन इंग्लिश ऑल्सो केम फ्रॉम बांग्ला, दैट इज फ्रॉम बेंगल। अब क्या स्विच टिपे दिए ছেড়ে দাও, बोलो बैकग्राउंड म्यूजिक था लेट मी फिनिश। फिरौती वसूली चल रहा है हमारे देश में, पूरे देश में चल रहा है। बंगाल में कम था, आप बिहार में यूपी में पहले सुनते थे फिरौती वसूली। अभी यहाँ पे ये तृणमूल के टाइम में इसको एक प्रातिष्ठानिक रूप दिया गया है, इंस्टीट्यूशनलाइज किया गया है। आप मिसाल देंगे, छोटा सा कारखाना है, वहाँ के मालिक को बोला गया इतना रुपया देना पड़ेगा, भाईपो कंपनी के लोग, और उसके बाद आप अगर उसे नहीं देते हैं तो उसको उठाकर ले जाया गया। कंप्लेन हुआ, चीफ मिनिस्टर कंप्लेन हुआ, पुलिस उनसे बंदोबस्त करके किस जगह पर कहां पे जाके कौन होटल में छोड़ना पड़ेगा, पुलिस बंदोबस्त कर दिया। और आप मीडिया में रिपोर्ट किए कि वो वसूली के लिए उसको ले जाया गया था। मैं एकदम एग्जाम्पल दे रहा हूं, उसको फिर पुलिस उद्धार कर लिया। पुलिस उद्धार नहीं किया, पुलिस सेटलमेंट कर दिया 75-25 का। ये ऐसा रोजाना चल रहा है, इसलिए यहाँ पब्लिक का अपना एक रोल है या भूमिका है। इट्स वेरी डिस्टर्बिंग। এটা কেউ একটা কোনো পুশ হয়ে গেছে, বাচ্চা কোনটা মাইকটা ঠিক আছে, এটা বলো না। এখানে এই তোমার এটা এটা চাপা হয়ে গেছে, এখানে একটা বেল আছে, স্পিকারসের যে বেলটা আছে এটা বলে তোমার। হ্যাঁ, এটা কে ছিল? आरोही न्यूज़। हाँ, सॉरी सॉरी, हिंदी में हो जाए, हिंदी में हो जाए, नहीं तो बाद में फिर दोनों तरफ से दिक्कत है। हाँ बोलो। सर, इसी गोलाबाजी पैसा वसूली के जो किस्सा सामने आया है, इसी के बीच में आपका इनिशिएटिव आ रहा है, ये कैसे गवर्नमेंट को एक्सपोज करेगा जहाँ करप्शन इन्वॉल्व है, आपका पब्लिक जॉब का इनिशिएटिव? सच्चाई छुप नहीं सकती बनावट के वसूलों से। एक बनावटी माहौल बनाया गया है और जिसमें पनप रहा है ये मसल पावर। मसल पावर को सरकारी तौर पर रिकॉग्नाइज किया गया है जब चुनाव का लूट होता है उसके लिए। पुलिस ये भ्रष्टाचार को रोकने के बजाय भ्रष्टाचार का बहुत बड़े पैमाने पर हिस्सेदार बन गया है। उससे कुछ लोगों को प्रमोट करके मंत्री या एमपी बनाया जा सकता है, टिकट दिया जा सकता है। बाकी पुलिस के साथ पब्लिक का 36 का आंकड़ा हो रहा है जो ड्यूटी कर रहे हैं, चाहे बेरोजगार हो, चाहे किसान हो, चाहे मजदूर हो। जब अपना मांग मांगता है तो पुलिस के सामने खड़ा कर दिया जाता है। तो पुलिस और जनता के अंदर एक विरोध का मामला, ये गलत नीति के कारण और ये पैसे के जरिए सबको खरीदने का जो कोशिश है उसके कारण हमारे यहाँ एक नए किस्म का माहौल पैदा हो रहा है जो राज्य के लिए बहुत घातक है। इसलिए यहाँ पे यंग वॉलंटियर्स वो इस सच को उजागर करेंगे। जो बनावट है, जो मास्क है, जो होर्डिंग है, वो पर्दा है, वो पर्दे के पीछे क्या है उसको वो सामने लाने की कोशिश करेंगे। चाहे आप ले आओ, पहले ऐसा होता था आप ले आते थे राजनीति भी, तो उसको फिर बाद में विधानसभा में उठाते थे, लोकसभा में उठाते थे, बाहर में आता था। अभी आपका काम है इसके अंदर अगर पर्दा डालना, या किसी और का काम है इसके अंदर पर्दा डालना, तो फिर इन नौजवानों का काम है उसको सामने ले आना। ठीक है, या तो खबर के पीछे नौजवान दौड़ेंगे या नौजवान के पीछे खबर दौड़ेंगे। और एक बार जब ये सामने आएगा तब लोगों को मालूम होगा कि जो मीडिया मैनेजमेंट के जरिया, पीआर जॉब के जरिया $multi-million खर्च करके जो ये भ्रष्ट राजनीति का जो चेहरा बनाया गया है सच्चाई का प्रतीक के रूप में, वो कितने I can't switch over now, so yeah, English. You said English.
He said English. Next turn English, then he'll come back. So, according, if I want to submit any, any wrongdoing or something, so I'm looking at the form, I have to give my name over there, and other details have to be, put in this one. So, sir, do you think there will be, people will be coming out actually because somewhere there might be a data crisis as well? Because supposedly I might fear that I am giving out my personal details over here, and after one particular news or some social media post, if no police action is taken against that particular wrongdoing, I can be somehow negatively treated by the person against whom I have not dared to go to the police. So do you think people will actually come up and right over here? You're quite right. And your question betrays the reality of Bengal. Unfortunately. And that's how most of the media don't report. That's how a threat perception is there. And that is the atmosphere of terror. Now there are some people who are defying this. And they are forthcoming. Some people must muster the courage. One. Secondly, this is initiative with the CPIM, our digital team. It's not central government or state government where Pegasus is there, where this data security is every day breached. So we say we are protecting, and you have seen in recent times when CPM says something, but we need that because we have to authenticate, verify. We can't just tell you. We can't cater lies. We can't peddle fake news. So we need some information, and that is, to rest you assured, that is fully proved. Of course, no data is fully proved these days, but we are at the initial point. We are separating this information and the information provided. So there is no linkage between who is submitting what. But to us, we know these are the people whom we recognize as a source, which we keep within ourselves. These are the information which we give to you. And this is through application of AI, not being done by any human being. So rest assured. আমি জানতাম, আমি যখনই আজকের কথা বলবো তুমি 10 বছর আগের কথা বলবে। Some people live in past, but Bengal wants its future to be secured. বাংলা বলবো, আমি জানতাম এটাকে এখন সোশ্যাল মিডিয়া ভাষায় হোয়াটাবাউটি বলে, এগুলো শেখানো হয়। কিন্তু যে কথা বলছো এটা তো আমরা জানতাম যে যখন এটা বলবো, এ তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই বলেছে। তো তৃণমূলকে যখন সার্টিফিকেট দিয়েছে, আরে ইতনা গड्ढा भर दिया, गड्ढा भरने के लिए दीदी को तो कुछ समय देना पड़ेगा, ব্রিগেডে বলেছিল না? সো এই যে 10 বছরের যে ননসেন্স, যে অ্যাটাক, যে করাপশন, ইট ওয়াজ প্রমোটেড বাই বিজেপি, ব্রট বাই আরএসএস and catered by you people. We know that. हमें मालूम है, আমরা জেনেই এটা করছি। কিন্তু এটাই তো কম্পারেবল যে তোমরা তিলকে তার করেছিলে আর এখন পাহাড় বিক্রি হচ্ছে, তোমরা তিল সমান নজরটা দিতে পারছো না। এটা শুধু তৃণমূলকে এক্সপোজ করা নয়, বিজেপিকে এক্সপোজ করা। কারণ বিজেপি এই ব্যাপারে কিছু বলতে পারবে না, কারণ এই যে আঙুল ফুলে যাদের কলা গাছ হয়েছিল, তার মধ্যে যাদের তাল গাছ হয়েছিল, তাই মধ্যে যারা বট গাছ হয়েছে, তারা তো বিজেপিতে জমা হয়েছে। পরিষ্কার কথা। আর
আর ওটা কী ছিল তুমি যেটা বললে 10 বছর আগে 11 বছর আগে ওটা কি স্বর্গীয় প্রভা ছিল নাকি? যুক্তি থাকা উচিত কিছু। তৃণমূল বলছে বলে যাতা চালিয়ে পারো, তৃণমূল যাতা বলে, কিন্তু তোমরা তো একটু ফিল্টার করবে। বলো। দোসরা এপ্রিল গোটা দেশে এবং আমাদের রাজ্যেও বামপন্থী দলগুলোর তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে সব জায়গায় প্রচার হচ্ছে, কিন্তু 2রা এপ্রিল সর্বত্র, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে আমরা পথে নামব। এই পেট্রোল প্রাইস যা বাড়ছে তার বিরুদ্ধে। এবং আমরা এটা বলতে পারি, তোমাদের জানা আছে, যখন ইউপিএ 1-এ আমরা সমর্থন করছিলাম, পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, প্রত্যেকটা পয়েন্টে যখন পেট্রোল প্রাইসের দাম বাড়তো, আমরা শুধু বিরোধিতা করিনি, আমরা দাম ফেরত দিতে বাধ্য করেছিলাম। এবং আমরা বলেছিলাম যে কোনো প্রাইসের 3টে ভাগ আছে। একটা হচ্ছে র মেটেরিয়ালস, যেটা ক্রুড অয়েল, তার রিফাইনারি কস্ট, তার কোম্পানি, আর একটা হচ্ছে কেন্দ্র সরকার, একটা হচ্ছে রাজ্য সরকার, আর অন্যদিকে হচ্ছে কাস্টমার। বামপন্থীরা শক্তিশালী ছিল মানে আমরা কাস্টমারের হয়ে এই 3টে শক্তির বিরুদ্ধেই লড়ছিলাম। রাজ্য সরকারকে বলেছিলাম ট্যাক্স কমাও, তারা কমিয়েছিল কিছু কিছু। কেন্দ্র সরকারকে বলেছিলাম ট্যাক্স বাড়াতে পারবে না, মিল্কিং কাউ নয়, যেটা এখন মনে করা হচ্ছে এটা মিল্কিং কাউ, যতটা পরে দহন করে নাও। আর তেল কোম্পানিকে বলা হয়েছিল বেশি মুনাফা করবে না, তাতে আমরা অ্যারেস্ট করতে পেরেছিলাম। তারপর সবাই মিলে বললো লাল হটাও দেশ বাঁচাও, লাল হটলো, কিন্তু এই 3টে শক্তি আবার তেল কোম্পানির লাভ, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের লাভ, এবং অন্যদিকে কাস্টমারের বলার কোনো লোক নেই। তখনই আমরা বলেছিলাম যদি সংসদে না বলতে তাহলে সড়কে বলবো। 2 তারিখে এবং অনওয়ার্ড আমরা এই আন্দোলনটা করছি প্রাইস রাইজের বিরুদ্ধে। পেট্রোল প্রাইস সঙ্গে ফুড স্ট্যাম্পগুলো যে দাম বাড়ছে তারও বিরুদ্ধে। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইটা শুধু লাগাতার প্রচার নয়, আমাদের একটা বিকল্প যেটা আছে সেটাও বলতে হবে। এটার জন্যই তো গণবন্টন ব্যবস্থা, এটার জন্যই তো যখন ভোজ্য তেলের দাম বেড়ে যায় আমরা বলি ওটার দামটা বেঁধে দাও। আজকাল বলে না মা এবং মানুষ সন্তুষ্ট, মাটিও বাদ যাচ্ছে। এদিকে তৃণমূল বারবার বলছে যে উন্নয়ন হয়েছে, প্রচুর উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। তাহলে কি উন্নয়নের সারের কারণে কি এইভাবে সরকার? তুমি এমন করে বললে, ওই স্লোগানটা আগে ওরা দিত, এখন তো আমাদের হাঁটি মাটির টিম মনে শুনলাম আমি আর কি, মামাটি এরকম যেটা বললে আর কি। এখন তো মামাটি নিয়ে চিন্তা করছে, আমরা ভাইপোটিকে নিয়ে চিন্তা করছে। তৃণমূল যা কিছু করছে এখন ভাইপোটিকে নিয়ে চিন্তা করছে, মামাটিকে চিন্তা করছে না। Your turn, please. বলো। হ্যাঁ হ্যাঁ, এরা কলকাতা জেলায় যারা অ্যাক্টিভিস্ট আছে তারা জড়ো হয়েছিল, তারা কাজ করছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে মার্জিনালাইজ সেকশনকে যেভাবে আমরা প্রান্তিক মানুষকে যেভাবে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাইছি, এই যে প্রেস কনফারেন্সে তোমরা প্রশ্ন করলে, তার আগে আমাদের সম্মেলনে আমরা আলোচনা করেছি। আমাদের জেলা সম্মেলনে যেটা আলোচনা হয়েছে কলকাতার, তারপরেই শুধু আলোচনা নয়, সিদ্ধান্ত নেওয়া নয়, তারপরেই তারা অ্যাসেম্বল হয়েছে এবং একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তাদেরকে সংগঠন করার জন্য। কিন্তু রাজ্য স্তরে আমরা কোনো সংগঠন এখনই করছি না, আমরা বারবার বলছি, কারণ এই ধরনের বিষয় নিয়ে ইতিমধ্যে নানান সংগঠন সক্রিয় আছেন। সুপ্রিম কোর্টে যখন রায় বেরিয়েছিল তখন অনেকেই উৎসাহিত হয়েছিলেন। তারপরে আরএসএস পরিচালিত বিজেপি সরকার যেভাবে এটাকে ডাম্প করলো এবং ইউটার্ন করলো এবং গোটা স্পিরিটটাকে নষ্ট করলো, তাহলে তাদের মধ্যে রোষ এবং ক্ষোভ বেড়েছে। আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি, আমরা আলাদা পাল্টা কোনো সংগঠন তৈরি করব না। এই সমস্ত সংগঠনগুলোর সঙ্গে তাদের কাছে আবেদন করছি, তারা রাস্তায় নামলে আমরা সহযোগী শক্তি হিসেবে থাকবো। কিন্তু যদি আন্দোলন সংগ্রাম করার জন্য প্রয়োজন হয় পরবর্তীকালে, তাহলে আমরা সংগঠন করার চেষ্টা করব। এক্ষুনি সংগঠন বানানোর কোনো ব্যাপার নেই, জেলা স্তরে হচ্ছে, তার এক্সপিরিয়েন্স নিয়ে অন্যান্য জেলায় হবে কাজ। আর্ম ফোর্সেস স্পেশাল যে একটা বামপন্থীরা শুরু থেকে বলছে, সে মণিপুরেই হোক আর কাশ্মীরেই হোক,
এই নিয়ে তোমরা জানো, ওই আমি তো দুটো চ্যানেলের নামও বলতে পারি, তার একটাকে নিয়ে তো প্রকাশ কারাত এবং মোহাম্মদ সেলিম ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে বলে একদম সেন্সিটিভ ক্যাম্পেন আরম্ভ করে দিয়েছিল, আমাদেরকে ভিলেন করে দিয়ে। কিন্তু এই যে বিশেষ আইনের বলে আসলে সাধারণ মানুষ, আমরা দেখলাম নাগাল্যান্ডে, আমরা দেখেছি মণিপুরে, আমরা দেখছি কাশ্মীরে, তাদের নাবিশ্বাস ওঠে, তাদের খুন করা হয়। আগে দিয়ে তোদের বলেছি, প্রথমে সিভিক ভলেন্টিয়ার, তারপরে পুলিশ, তারপরে প্যারামিলিটারি, তারপর আর্মি, আসলে সফট স্টেট থেকে হার্ড স্টেট করা, এবং তাতে আলটিমেটলি সাধারণ মানুষের অধিকার খর্ব হয়, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়। আমাদের আর্ম ফোর্স কখনোই আমাদের দেশের অভ্যন্তরে যুদ্ধ করার জন্য নয়, দেশের সীমানায় শত্রুপক্ষের বিরুদ্ধে লড়ার জন্য। পৃথিবীর কোনো দেশ, বামপন্থীরা কখনোই এটাকে মানবে না যে তার দেশের যারা রক্ষক তাদেরকে দেশের অভ্যন্তরে সেই দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হোক, সে যে মোড়ক দিয়েই হোক। আনফর্চুনেটলি যখন কমিউনাল ভায়োলেন্স হয়, যখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে, বা যখন তাদের শক্তিতে কুলোয় না পুলিশের, তখন আর্মিকে ডাকতে হয়। সেটা সাময়িক, কখনোই এরকম মোবিলাইজেশন হয় না যেরকম কাশ্মীরে হয়েছে, যেরকম মণিপুরে হয়েছে, যেরকম নাগাল্যান্ডে হয়েছে এত দীর্ঘদিন ধরে। এই জন্য সিপিআইএম শুরু থেকে বলছে এই আপনাদের না থাকে, তুলে দেওয়া হয়। আজকে 370 ধারা বাতিল করার পরে বিজেপি অনেক কথা বলেছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে কাশ্মীরের মানুষের শুধু নয়, কাশ্মীরের প্রেসের, কাশ্মীরের প্রেস ক্লাবের, কাশ্মীরের জার্নালিস্টদের, কাশ্মীরের পত্রিকার, পত্রপত্রিকার, তাদের উপর আঘাত নেমে এসছে। খুব ভালো প্রশ্ন করেছো। আমি যখন তেলের দামের কথা বললো তখন এটাই বলছিলাম, ভোজ্য, তার সঙ্গে হচ্ছে জ্বালানি, এবং তার সঙ্গে এই 2 বছরে দেখা গেছে মানুষকে বাধ্য হয়েছেন, তার মধ্যে একটা ক্যাম্পেইনও ছিল, পাবলিসিটিও ছিল, প্রয়োজনও ছিল, পিআর জবও ছিল, অনেক বেশি তারা ওষুধ ডিপেন্ডেন্ট হয়েছে। হোল হেলথ কেয়ার সিস্টেমটা হয়ে গেছে হচ্ছে তোমার গিয়ে মেডিসিন ড্রিভেন, যেটা আমরা মনে করি না, কিন্তু হয়ে গেছে। এই সুযোগে গোটা পৃথিবীতে এবং আমাদের দেশে সবচেয়ে বেশি মুনাফা যে সেক্টর কামিয়েছে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি। নতুন যে ডলার ট্রামে মিলিয়নিয়ার তৈরি হয়েছে ভারতে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক। আর তারপরে আমাদের একটা দেশের সিস্টেম ছিল এই ফর্মুলেশনের ব্যাপারে, ড্রাগ কন্ট্রোলের ব্যাপারে এবং ড্রাগ প্রাইসিংয়ের ব্যাপারে। কিন্তু যখন এই যে পলিটিক্যাল ফান্ডিং সিস্টেমটা এমন করা হলো যেখানে ট্রান্সপারেন্ট থাকবে না এবং বন্ড দেওয়া হবে নির্বাচনে, এরা সব যারা এই সরকারকে তৈরি করার জন্য টাকা দিয়েছে এবং তাদের সবচেয়ে বড় বেনিফিশিয়ারিজ হচ্ছে এই ইলেকট্রাল বন্ডের, ফার্স্ট হচ্ছে বিজেপি, সেকেন্ড হচ্ছে তৃণমূল। দ্যাটস ফ্যাক্ট। এবং এরা হচ্ছে অ্যাডভান্স বুক করে দিয়েছিল, তারপরে এখন তারা এই জিনিসপত্রের দাম, তার সঙ্গে ওষুধের দাম, জ্বালানির দাম বাড়িয়ে ওই টাকাটা উসুল করছে, যেটা দিয়ে কাট আউট তৈরি করা হয়েছিল দেশ কা নেতা ক্যাসা হোক, মোদি या দিদি হোক। এখন সেটা ওষুধের যে লেবেল কিনছেন আপনি, যেটা জীবনদায়ী ওষুধ, তার ওখানে সেটা চেপে দেওয়া হচ্ছে। আসল চেহারাটা ওইটা। আমরা তার বিরুদ্ধে, আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিরুদ্ধে, সরকারের নীতির বিরুদ্ধে, যারা এই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এমনকি ওষুধ শিল্পে যারা কাজকর্ম করছে তাদেরও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তাদের সবাইকে নিয়ে আমরা আন্দোলন করব এবং করছি, এখন জেনারেল করছি। কিন্তু সকালে যখন FM চ্যানেল খুলবে তখন দেখবে সেখানে বিজ্ঞাপন দেয় দাওয়াই ইন্ডিয়ার কত টাকা বেচাত হচ্ছে। এখানে হচ্ছে বিজ্ঞাপনের ভাষার মধ্যে তফাৎ। যখন মুখ্যমন্ত্রী বক্তৃতা করবেন বলেন সব ওষুধ ফ্রিতে দেওয়া হচ্ছে, বলেন না? অথচ সবকটা হাসপাতালের সামনে দেখবে গত 10 বছরে কত নতুন ফার্মেসির দোকান খোলা হয়েছে, হাসপাতালের ভেতরে এবং হাসপাতালের বাইরে। যে হাসপাতালের ওষুধ ফ্রিতেই দেয়, তার হাসপাতালগুলোর সামনে এত ওষুধের দোকান কেন খুলছে, ওষুধের দাম এত বাড়ছে কেন? এটাই তো বড় প্রশ্ন। আমি তো বললাম ব্যাপামেতে এসে সিবিআই করেছে, কিছু পায়নি। আসলে ভেস্টেড ইন্টারেস্ট তো, এগুলো তো আইনে হয়নি, লাইনে হয়েছে, এবং লাইনটা অনেক লম্বা চলে। যদি স্থানীয় পুলিশ কিছু না করতে পারে তো সিবিআই তো একটা পুলিশ সংগঠন। তা আমি আশা করব, যখন কোর্ট বলেছে
এক, এরা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সেখানে চলে যাবেন না। কিন্তু এসএসসির ব্যাপারে বিশেষত গত কয়েক বছর ধরে নাজেহাল হয়েছে মানুষ। স্কুলে শিক্ষক নেই, গার্জেনরা নাজেহাল, ছাত্ররা নাজেহাল, যারা চাকরি করার কথা তারা রাস্তায়, আর অন্য যারা অযোগ্য তাদেরকে টাকা দিয়ে ভর্তি করার চেষ্টা করা হয়েছে, দুর্নীতি হয়েছে। কোর্ট বারবার বলেছে, তোমার এই প্রশ্নের উত্তরে আমি বলছি, তারপর আজকে সিবিআই কেন করতে হচ্ছে? কোর্ট বলার পরে শিক্ষা দপ্তর বলল যে আমরা একটা মনিটরিং কমিটি করে দিচ্ছি, উইচ ইজ নট স্ট্যাচুটরি। দিস ইজ হাউ স্টেট গভর্নমেন্ট ফাংশনস, প্লিজ নোট দ্যাট। কোর্টে বললো আমরা একটা মনিটরিং কমিটি করেছি, সেই মনিটরিং কমিটির কোনো ট্রান্সপারেন্সি নেই। তারপরে এখন কোর্ট দেখলো সেই মনিটরিং কমিটি আর একটা টাকা খাওয়ার কমিটি হয়ে গেল। রক্ষক ভক্ষক করে তাই হয় তো, এটাই তো জাস্টিস বলেছেন, নাম ধরে বলেছেন। তাহলে যারা টেট পাস, টেট পরীক্ষা না করলেও প্রাইমারিতে নিয়োগ করবে টাকা নিয়ে, এসএসসি পাস না করলেও টাকা নিয়ে করবে, গ্রুপ ডিও করবে, আবার সেটা যখন অপরাধ ধরা পড়ছে, কোর্টে মামলা হচ্ছে, সরকার সেই মামলা মানছে না রায়, আর অন্যদিকে ভাঁতা দিচ্ছে যে আমি মনিটরিং কমিটি করে দিচ্ছি। তারপর দেখা গেল সেই মনিটরিং কমিটি ইজ নাথিং বাট টু কালেক্ট মানি ফর দ্য মিনিস্টার, ফর দ্য গভর্নমেন্ট, ফর দ্য রুলিং এস্টাবলিশমেন্ট। তো হোক, এটা দিল্লি পর্যন্ত এতে না পৌঁছে এই হাতটা। ধন্যবাদ। আমি আরেকদিন এখানে তো এত যদি ইন্টারেস্টেড হয় এসএসসি নিয়ে, গোটা ডকুমেন্টস পাওয়ার পয়েন্ট দিয়ে এখানে আমি দেখাতে পারি, সামনে লয়ার্সদের রাখতে পারি যারা এগুলো লড়েছে, তারা তোমাদেরকে কীভাবে এই গোটা কারাপশন নেটওয়ার্কটা বিল্ড আপ হয়েছে টিচার্স অ্যাপয়েন্টমেন্টের, সেটা খোলাসা করতে পারি, ইফ ইউ সো লাইক।